আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোতে 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন হেমার্কেটের শ্রমিকরা। মে দিবসের এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। এই উপলক্ষে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে যোগ দিয়ে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানান, পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দাবি করেন, বিগত সময়ে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে শ্রমিকদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা পায়। আমি বলবো মালিকদের যে তাদের শ্রমিকদের সন্তানের মতো রাখে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গ্রীষ্মের খরতাপ কিংবা ঝড় বৃষ্টি উপেক্ষা করে জীবিকার টানে যারা ছুটছেন তাদেরই নেই শ্রমিকের আনুষ্ঠানিক স্বীকৃতি। নির্ধারিত হয়নি ন্যূনতম মজুরি কিংবা সময়, যার কারণে মালিক শ্রমিক দ্বন্দ্ব হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। বিশ্লেষকরা বলছেন, আইন সংশোধন হলেও সেটি শ্রমিক বঞ্চনার হ্রাস টানতে পারেনি। মিলা খন্দকারের রিপোর্ট। ব্রিটেনের লিভারপুলে জুতা পালিশের কাজ করা এক শ্রমিকের বিলাসী জীবনের গল্প ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যিনি বাস করেন অভিজাত এলাকায়, মেয়েকে পড়াচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, এমনকি সারা বছর কাজও করেন না, নিয়মিত বেড়াতে যান দেশের বাইরে। উন্নত বিশ্বে বাসাবাড়ির কাজ, দিনমজুর, ইলেকট্রিক কিংবা পানির লাইন মেরামতের সাথে যারা জড়িত তাদের সবার জন্যই আছে নির্ধারিত আইন। রয়েছে ওভারটাইম। নিয়মকানুনের ব্যত্যয় হলে থাকছে ন্যায় বিচার পাওয়ার সুযোগ। আমেরিকার সবার জন্য একই আইন। এটা হচ্ছে সরকারি বলেন, বেসরকারি বলেন, আধা সরকারি বলেন এবং প্রাইভেট সেক্টর, যারা এমনকি গ্রসারি স্টোরে যারা কাজ করে তাদের জন্য এই আইন ন্যূনতম মজুরি প্রযোজ্য, এবং তাদের যদি কোনো মজুরির ভায়োলেশন হয় তারা কিন্তু লেবার কোর্টে যেতে পারে। তবে ভিন্ন ছবি বাংলাদেশে। এখানে শ্রমিকের ন্যায্য অধিকার যেন অন্য পৃথিবীর গল্প। দাবি আছে, সবাই তো চায় যে চাকরি বাদা করিয়ে মা বোন নিয়ে খাওয়া দাওয়া করি, ছেলে মেয়ে নিয়ে। হেলে তো এই চাকরি বাদা পাইলে তো আর ইডে কাজ করতাম না। কম বেশি অনেক ফেডারেশন আছে আমাদের শ্রমিকদের, কোনো যারা আমরা নিম্ন শ্রেণীর কাজ করি, যেমন অটো চালাই, রিক্সা চালাই, খেতে কামারে কাজ করে, ইট ভাঙে, এদের কোনো ফেডারেশন নেই। আর এদের কোনো ক্ষয়ক্ষতি হলে কেউ কেয়ারও নেয় না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের প্রায় 85% শ্রমশক্তি নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক খাতে। মোট 142টি খাত ও উপখাতের 100টিতেই শ্রমিকদের জন্য নেই কোনো ন্যূনতম মজুরি। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় মালিকরাও কারখানা চালান নিজ মর্জি মতো। ফলে মালিক শ্রমিক দ্বন্দ্ব এদেশে নিত্য নৈমিত্তিক ঘটনা। মালিক পক্ষ যখন জোটবদ্ধ হয়ে সরকারের সাথে আলোচনায় লিপ্ত হয়, তখন সে তার স্বার্থটা কিন্তু 16 আনা আদায় করে নেওয়ার চেষ্টা করে, আর পাশাপাশি শ্রমিকদের স্বার্থের ব্যাপার তার কিন্তু অবহেলা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে শ্রম আইন সংশোধন হলেও শ্রমিক বঞ্চনার হ্রাস টানতে পারেনি তা এখনো। কেননা এটি মানা হয় খুব কম ক্ষেত্রেই। বিচারের দাবিতে আদালতের বারান্দাতেই কাটে শ্রমিকের জীবন। মিলা খন্দকার, চ্যানেল 24, ঢাকা। শ্রমিক দিবসের কর্মসূচি জানাতে রাজধানীর পুরানা পল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, আজকের দিনের কর্মসূচিগুলো জানাবেন। আসুন আমরা কোরআনের ওই আহ্বান, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা
পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে এবং পুরানা পল্টন মোড়ে মূলত এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন সেক্টরে কাজ করা শ্রমিকরা এই সমাবেশে অংশ নিয়েছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে শ্রমিকদের যে ন্যূনতম মজুরি রয়েছে, এছাড়া শ্রমবান্ধব পরিবেশ, শ্রমিক বান্ধব পরিবেশ, সেগুলো যাতে সামনে ঠিক করা হয় বা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া হয়, সেজন্য তারা এই শ্রমিক সমাবেশ থেকে তারা বক্তব্য উপস্থাপন করছেন এবং তারা দাবি জানাচ্ছেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানের প্রধান অতিথির ভাষণ দেবেন এবং একই সঙ্গে এখানে যারা অংশ নিয়েছেন তারা বলছেন যে বর্তমান সময়ে যেসব আইন রয়েছে সে আইনের মাধ্যমে শ্রমিকদের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। সে কারণে তারা বলার চেষ্টা করছেন যে 5 আগস্টের গত বছরের 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে শ্রমিক বান্ধব আইন তৈরি করতে হবে এবং শ্রমিকদের যে ন্যূনতম মজুরি রয়েছে সেই ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে হবে, শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। মূলত এই সমাবেশ থেকে এই ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে এবং এই সমাবেশকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। জয়ী প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, মে দিবসের কর্মসূচির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আশকিন প্রিন্স। একটা সেলফি। আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতকে ছাড়াই কি জাপানের বিগ বি প্রকল্পে এগিয়ে যাবে বাংলাদেশ? বিশ্লেষকরা বলছেন নতুন বাস্তবতায় দেশের স্বার্থ আগে দেখতে হবে অন্তর্বর্তী সরকারকে। 15 মে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি হবে ঢাকায়, যেখানে প্রস্তুত করা হবে প্রধান উপদেষ্টার জাপান সফরে একে অপরের কাছে কি চাইবে দুদেশ। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ভারত প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমাগত উপস্থিতি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা শক্তির, এমনকি জাপানেরও। বলা হয়ে থাকে চীনকে ঠেকাতে পরাশক্তিগুলো এখন নিজ নিজ বলয় সৃষ্টি করছে, আর এরই অংশ জাপানের বিগ বি প্রকল্প। 2014 সালে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রি গ্রোথ বিগ বি পরিকল্পনা করলেও 2023 সালে জাপান এই প্রকল্পের ব্যাপ্তি বাড়ায় ভারতের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি ঘটলেও এই প্রকল্প বন্ধ রাখতে চায় না ঢাকা। তবে কি ভারতকে ছাড়াই বিগ বি প্রকল্প এগিয়ে নেবে বাংলাদেশ? বিশ্লেষকরা বলছেন দেশের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে, এক শর্তে যে ওই ফাইন্যান্সিং বাংলাদেশের স্বার্থের অনুকূলে থাকবে, অ্যাজ লং অ্যাজ ইট ইজ অন ইকোনমিক ইস্যুস, ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটি ইস্যু, যেগুলো বাংলাদেশের জন্য বেনিফিশিয়াল, সেগুলো হয়তো বাংলাদেশ পজিটিভলি দেখবে। আবার একইভাবে ইন্ডিয়াতে জাপান ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর। সেকেন্ড, জাপান G7 দেশ, কোয়াডের মেম্বার, অনেক ধরনের জিও পলিটিক্যাল কোঅপারেশন তাদের একসাথে আছে। সেখানেও জাপান ইজ এ হাইলি ট্রাস্টেড বাইল্যাটারাল পার্টনার। তো সেই জায়গাতেও হয়তো যেটা বাংলাদেশকে সরাসরি এই মুহূর্তে ট্রাস্ট করবে না বা বাংলাদেশ ইন্ডিয়াকে সরাসরি ট্রাস্ট করবে না, কিন্তু জাপানের উপস্থিতিতে আমার মনে হয় সেই জায়গায় একটা অ্যাসুরেন্স থাকবে দুই পক্ষের জন্য। এদিকে মধ্যমেতে জাপান বাংলাদেশ ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবার কথা, যার প্রস্তুতি হিসেবে বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়, যেখানে প্রধান উপদেষ্টার মে মাসের শেষে আসন্ন জাপান সফর, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, দুই দেশের মানুষের যোগাযোগ বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন কোনো সুনির্দিষ্ট দেশের বিষয়ে অস্বস্তি থাকলে তা প্রধান উপদেষ্টা সফরে কাটানোর। কোনো ধরনের ভূ নিরাপত্তা জনিত সেন্সিটিভিটি নাই, সেই প্রকল্পের ফাইন্যান্সিং কিন্তু বাংলাদেশ চায়না থেকে নিতেই পারে। তো আমি মনে করি অবশ্যই এটার জন্য ইন্দো প্যাসিফিক পার্টনার্স যারা, যেমন US, ইন্ডিয়া তো বটেই, ইভেন জাপান, তাদেরও হয়তো আগ্রহ বা কনসার্ন থাকতে পারে যে জাপান বাংলাদেশের সাথে চায়নার কি লেভেলের এনগেজমেন্ট বাড়ছে।
প্রধান উপদেষ্টা সফরে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে এগিয়ে আসতে জাপানকে অনুরোধ করা হবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে। মাদারীপুরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। গতকাল রাতে শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 6 বছরের মেয়ে ও 15 বছরের ছেলেকে নিয়ে সেতুর রেলিংয়ে বসেছিলেন ওই নারী। মানুষের চলাচল কমে এলে ছেলেকে ফেলে দেন আড়িয়াল খাঁ নদে। স্থানীয়রা দেখে খবর দিলে ওই নারীকে আটক করে পুলিশ। অভিযুক্তের দাবি, ছেলের যন্ত্রণা সইতে না পেরেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। একে তো কোনো কাজেই লাগেনি, তার উপর আনা হয়েছে নিয়ম অমান্য করে। ড্রেজিংয়ের নামে আনা $23,63,000 950 লোহার পাইপ চট্টগ্রাম বন্দরে পড়েছিল 5.5 বছর। শেষ পর্যন্ত এগুলো নিলামে তুলতে যাচ্ছে কাস্টমস, যদিও কাঙ্ক্ষিত দর পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। কাস্টমসের নিলাম শাখায় প্রবেশ করছে এক একটি ট্রেইলর, যা থেকে নামানো হচ্ছে পাইপ, তাতে জমেছে স্তূপ। এতদিন এসব পাইপ দখল করে রেখেছিল চট্টগ্রাম বন্দরের 1 ও 2 নম্বর শেড। গেল বছরের সেপ্টেম্বরে বন্দর থেকে তাগিদ দেওয়ার পর কাস্টমস সম্প্রতি নিলামের উদ্যোগ নেয় স্থানান্তর করা হচ্ছে এইসব পাইপ। বেজার একটি প্রকল্পে ড্রেজিংয়ের জন্য 2019 সালের নভেম্বরে 2টি পৃথক এলসিতে একটি ড্রেজার এবং 5 ধরনের 957টি পাইপ আনে চীনা প্রতিষ্ঠান চেংজিয়াং ড্রেজিং প্রাইভেট লিমিটেড। পাইপগুলো আগেই ব্যবহৃত হওয়ায় খালাসে জটিলতা তৈরি হলে জমতে থাকে নানান মাশুল। শেষে চেষ্টা হয় মওকুফের। পরে পুনরফতানির কথা থাকলেও পাইপ আর যায়নি, তবে কাজ ছাড়াই চলে গেছে ড্রেজার। এখন আমাদের এই স্বাভাবিকভাবে আমরা যে নিলাম কার্যক্রম করি, যে আমরা ইনভেন্টরি করে তারপর নিলাম করে দিই, এইটার ক্ষেত্রে এই প্রসেসে সম্ভব হচ্ছে না। আমাদের আরও একটা এক্সট্রা প্রসেস ফলো করা রাখতেছে, যেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের পারমিশন এনে তারপর আমাদের নিলামে তুলতে হবে। আমরা আমাদের প্রসিডিউর শেষ করে ফেলেছি, আমাদের ইনভেন্টরি সম্পন্ন হয়েছে, আমাদের ভ্যালু চলে এসেছে। এখন আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশনটা চলে আসলে আমরা এটা নিলামে তুলে দেবো। $23,63,200 মূল্যের পাইপগুলো খালাস নিলে কাস্টমস শুল্ক পেত 15 কোটি 12 লাখ টাকার মতো। যোগ হতো বন্দরের স্পেস রেন্ট আর শিপিং ড্যামারেজ। এখন সংরক্ষিত মূল্য যে 83 কোটি টাকা ধরা হয়েছে, তা প্রাপ্তি নিয়েই আছে অনিশ্চয়তা। হয়তো এই যে ডেজার্ট হিসাবে এটা ইউজ যারা করে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ করবে, কইরা যদি আমরা কনজিউমার পাই তাহলে ভালো দামে আশা করি খরিদ করা যাবে। আর যদি কনজিউমার না পায় তাহলে অ্যাজ এ স্ক্র্যাপ হিসাবে, তা স্ক্র্যাপ হিসাবে হলে কতটুকু কাস্টম রাজস্ব আদায় করতে পারতেছে, এটা তখন সময় সাপেক্ষের ব্যাপার। পাইপগুলো পাইপ আকারে বিক্রি হলেই নির্দিষ্ট হারে লাভবান হবে বন্দর, কাস্টমস ও শিপিং এজেন্ট। স্ক্র্যাপ হলে মিলতে পারে সংরক্ষিত মূল্যের 5 ভাগের 1 ভাগ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সংবাদের এই পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন।